সকালের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু বাতাসে সেই সতেজতা নেই যা মনকে উজ্জীবিত করে। মধ্যপ্রদেশের রাজনগর শহর এমন এক জায়গা যেখানে দালানগুলো আকাশ ছোঁয়া উঁচু, কিন্তু মানুষের অন্তরগুলো মাটির স্তরে পৌঁছাতেও অক্ষম। রাজনগর গ্লোবাল একাডেমির বাইরে ভোর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কালো চকচকে গাড়িগুলো একের পর এক প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকছে। প্রতিটি গাড়ির জানালা এমন উজ্জ্বল যেন ভিতরের যাত্রী পৃথিবীর ঊর্ধ্বের অবস্থান করছে। সেই জটলায়, সেই গুঞ্জনে একটি স্বতন্ত্র শব্দ মিশে আছে। চর চর। এই শব্দ কোনো মোটরের নয়, এটি একটি জীর্ণ সাইকেলের, যার চেন আর আগের মতো দৃঢ় নেই। সাইকেলে চড়ে আছে অর্জুন। অর্জুন সামান্য ব্রেক চাপল, কাদা ছিটকে তার প্যান্টের নিচে আটকে গেল। সে তা ঝাড়ার প্রয়াস করল না, সে এখন এসবের সাথে অভ্যস্ত হয়ে উঠেছে। তার শার্ট সরল ছিল, বারংবার ধোয়ার ফলে রংটা সামান্য ম্লান হয়ে গিয়েছে। কলারে হালকা ভাঁজ ছিল, যা ইঙ্গিত করছিল যে এই শার্ট কোনো নামী দোকান থেকে আসেনি। তার জুতোগুলো একসময় কালো ছিল, এখন সেগুলো কেবল হাঁটার সঙ্গী। অর্জুন সাইকেল রাখার স্থানের দিকে এগিয়ে গভীর নিঃশ্বাস ফেলল। আজ তার এই একাডেমিতে প্রথম দিন ছিল, প্রথম দিন যা প্রত্যেক ব্যক্তি জীবনভর স্মরণ করে। কিন্তু তাকে কি ধারণা ছিল যে এই দিন তাকে নিজের কাছে প্রশ্ন তুলতে বাধ্য করবে? যেই সাথে সে সাইকেলটা রাখতে উদ্যত হল, আরে, সতর্ক হয়ে চলতে পারিস না কেন? শব্দটা ধারালো ছিল, ব্যঙ্গে পরিপূর্ণ। অর্জুন অবাক হয়ে মাথা তুলল। সামনে একটি যুবক দাঁড়িয়েছিল। তার পোশাকগুলো এতটা নির্মল ছিল যে তাতে একটি ভাঁজও নেই। পায়ে সাদা জুতো, যাতে এক ফোঁটাও ময়লা নেই। দেখছিস কেন? যুবকটা ক্রোধে বলল। আমার জুতায় কাদা লেগেছে। 0.6 সেকেন্ড। অর্জুন নিচে তাকাল। সত্যি কাদার একটি ছোট্ট ছিটা ছিল। সে অবিলম্বে বলল, ক্ষমা করুন, ইচ্ছাকৃত নয়। তার কণ্ঠে না ছিল ব্যাখ্যা, না ছিল অভিযোগ, কেবল একটি সরল ক্ষমা প্রার্থনা। কাছে দাঁড়ানো কয়েকটি মেয়ে থমকে গেল। কেউ নরম স্বরে বলল, এটা সাইকেল নিয়ে এসেছে। অন্যজন হেসে বলল, মনে হচ্ছে কোনো গ্রাম থেকে হারিয়ে এসেছে। হাসি ছড়িয়ে পড়ল, এমন হাসি যা কানের চেয়ে বেশি অন্তরে আঘাত করে। কিন্তু তখনই থামো। এই শব্দ আলাদা ছিল, তাতে কর্তৃত্ব ছিল, আত্মাভিমান ছিল। অর্জুন থেমে গিয়ে দাঁড়িয়েছিল। প্রিয়া শর্মা রাজনগর একাডেমিতে তার নাম পরিচিতির অপেক্ষায় ছিল না। দামি পোশাক, নিখুঁত চুলের স্টাইল এবং চোখে সেই আত্মপ্রত্যয় যা প্রায়শই মানবতাকে চূর্ণ করে। সে অর্জুনকে ওপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করল, যেন ব্যক্তি নয়, কোনো অস্থানীয় বস্তু। তুমি এখানে অধ্যয়ন করো? সে প্রশ্ন করল। অর্জুন হালকা করে মাথা দোলাল এবং যেন সে সাইকেলের দিকে চোখ ফেরাল। এই অবস্থায় চারপাশে লোকজন থেমে গিয়েছে, কেউ পর্যবেক্ষণের জন্য, কেউ শ্রবণের জন্য এবং কেউ কেবল আনন্দের জন্য। অর্জুন কথা বলার প্রচেষ্টা করল, কিন্তু শব্দগুলো সঙ্গ দিচ্ছিল না। তখনই জমায়েত থেকে শব্দ এলো। ম্যাডাম সম্ভবত বৃত্তি নিয়ে এসেছে। কেবল এটাই সেই ক্ষণ যখন অর্জুনের বক্ষ কেউ মুষ্টিতে ধরল। প্রিয়া হাসল। বৃত্তি? সে শব্দটা ঘুরিয়ে বলল। তাহলে কি এর অর্থ এ নয় যে সকলে এখানে অনুকূল হয়ে যায়? সে চারপাশে চোখ বুলাল। এখানে লোকজন কঠোর পরিশ্রম করে আসে, করুণায় নয়। তারপর সে নিরাপত্তা প্রহরীকে দেখল। চাচা, একটু সতর্ক থাকুন। টাইম বাই স্টাফেই বিকজ অফ দ্যাট একাডেমির একটা ছবি আছে। প্রহরী অর্জুনের দিকে চাইল। তার চোখে এক ক্ষণের জন্য দ্বিধা ছিল, কিন্তু চাকরির আশঙ্কা সেই ক্ষণের মানবতার চেয়ে বড় ছিল। ছেলে, সে নরম করে বলল, তুমি পেছনের প্রবেশপথ দিয়ে আসো। পেছনের প্রবেশপথ। এই শব্দ অর্জুনের অন্তরে কোথাও গভীরে প্রবেশ করল। সে কিছু বলতে পারত, সে প্রশ্ন করতে পারত, আমি কি ব্যক্তি নই? কিন্তু সে কিছু বলল না। সে মাথা অবনত করল এবং ঘুরে গেল। চলতে চলতে তার চোখ ভরে উঠল। সে চোখের পাতা মেলল। সে কান্না করতে চাইছিল না, ন্যূনতম এখানে না, শ্রেণীকক্ষে। সে সবচেয়ে পেছনের আসনে বসল, খাতা খুলল। পৃষ্ঠাটা সম্পূর্ণ সাদা ছিল। অধ্যাপক বলছিলেন, ভবিষ্যৎ, স্বপ্ন, সফলতা। কিন্তু অর্জুনের কানে কেবল একটি শব্দ প্রতিধ্বনিত ছিল, পেছনের প্রবেশপথ দিয়ে। তখনই তার দৃষ্টি জানালা দিয়ে বাইরে গেল। সেখানে পার্কিং এলাকায় একটি কালো গাড়ি এসে থামল। দরজা খুলল। একটি মধ্যবয়স্ক ব্যক্তি নামল। মুখে প্রভাব ছিল। তার দৃষ্টি অর্জুনের সাইকেলে পড়ল। সে থমকে গেল, তারপর দ্রুত সামনে এগোল এবং পরবর্তী ক্ষণে সেই ব্যক্তি অর্জুনের সামনে হাত জোড় করে দাঁড়িয়েছিল। স্যার, আপনি এখানে? অর্জুনের হৃদয় দ্রুত স্পন্দিত হল। সে অবিলম্বে ইঙ্গিত করল, এখানে না, দয়া করে চলে যান। ব্যক্তিটি নীরব হয়ে গেল, পিছিয়ে গেল, কিন্তু কেউ দেখে নিয়েছে এবং সেই ক্ষণেই কাহিনী একটি নতুন দিক নিল।
শ্রেণীকক্ষে পাখার শব্দ অবিলত ঘুরছে, কিন্তু অর্জুনকে মনে হচ্ছিল যেন তার অন্তরে কিছু স্থির হয়ে গেছে। অধ্যাপক স্লাইড পরিবর্তন করছিলেন, বোর্ডে শব্দ উদ্ভাসিত হচ্ছে। ব্যবস্থাপনা, নেতৃত্ব, দৃষ্টিভঙ্গি। কিন্তু অর্জুনের দৃষ্টি কাগজে আবদ্ধ ছিল, যেখানে এখনও একটি শব্দও লিখিত হয়নি। তার হাত কলম ধরেছিল, কিন্তু আঙুলে বল নেই। সকালের সেই দৃশ্য বারবার তার সামনে উদয় হচ্ছে। সাইকেল, হাসি এবং পেছনের প্রবেশপথ। সে বোঝাতে পারছিল না যে ব্যক্তি কখন এতটা ক্ষুদ্র অনুভব করতে শুরু করে যে শব্দও সঙ্গ ত্যাগ করে। শ্রেণী সমাপ্ত হল। ছাত্রদের জটলা বাইলে বেরোতে শুরু করল। হাসি, কথাবার্তা, মোবাইলের রিংটোন। অর্জুন নরম করে উঠল। সে তার ব্যাগ কাঁধে ঝুলাল এবং সকলের শেষে শ্রেণীকক্ষ থেকে বাইরে এলো। গলিপথে পা রাখতেই তার দৃষ্টি সামনে পড়ল। প্রিয়া শর্মা। সে তার সঙ্গীদের মধ্যে দাঁড়িয়েছিল, হাসছিল, যেন সকালে কিছু ঘটেনি। অর্জুন দৃষ্টি অবনত করল এবং বাম দিকে ঘুরে গেল, কিন্তু তখনই, আরে শোনো! শব্দ হালকা ছিল, কিন্তু তাতে সেই কর্তৃত্ব ছিল। অর্জুন থেমে গেল। প্রিয়া তার সামনে এসে দাঁড়াল। তোমার নাম কি? সে প্রশ্ন করল। অর্জুন একক্ষণ চিন্তা করল, তারপর বলল, অর্জুন। অর্জুন। সে নামটা যেন যাচাই করল। তুমি কথা বলো না কেন? সে প্রশ্ন করল। অর্জুন তার চোখে চাইল। প্রথমবার তার উত্তর উদ্ভাসিত হচ্ছিল, কিন্তু সে কেবল বলল, বললে সকল কিছু পরিবর্তিত হয় না। প্রিয়াকে এই উত্তর পছন্দ হল না। তার মুখে হালকা অসন্তোষ প্রকাশ পেল। তোমাকে এখানে অবস্থানের অভ্যাস তৈরি করতে হবে, সে বলল। এই স্থান দুর্বল ব্যক্তিদের জন্য নয়। অর্জুন কিছু বলল না। সে নীরবে সামনে এগোল, কিন্তু প্রিয়া সেখানেই দাঁড়িয়ে রইল। প্রথমবার কেউ তার কথার উত্তর শব্দহীন দিয়েছে। সন্ধ্যা অবতরণ করছে। একাডেমির ক্যাম্পাস নরম করে খালি হচ্ছে। কয়েকটি ছাত্র ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছে, কয়েকজন তাদের চালককে ফোন করছে। অর্জুন গ্রন্থাগারের সিঁড়িতে বসেছিল। তার সামনে উন্মুক্ত ছিল একটি জীর্ণ খাতা। সে খাতা নতুন নয়, কিন্তু তার পৃষ্ঠায় অনেক কিছু পূর্ণ ছিল। সে একটি পৃষ্ঠা উল্টাল। তাতে একটি তারিখ লিখিত ছিল, 17 জুন। তার নিচে কয়েকটি লাইন। যদি তুমি নিজেকে ক্ষুদ্র অনুভব করতে শুরু করো, তাহলে পৃথিবী তোমাকে আরও ক্ষুদ্র করে তুলবে। নীরবতা বল, দুর্বলতা নয়। অর্জুন গভীর নিঃশ্বাস ফেলল। এই শব্দগুলো তার পিতার ছিল। তার চোখের সামনে একটি জীর্ণ কক্ষ উদয় হল। ছোট্ট বাসস্থান, জীর্ণ আলমারি এবং জানালার কাছে উপবিষ্ট একটি ব্যক্তি, যে প্রত্যেক রাত্রিতে কিছু না কিছু লিখত। ছেলে, তার পিতা বলতেন, গোলমালকারী ব্যক্তিরা প্রায়শই অন্তরে শূন্য থাকে। অর্জুন তার মুষ্টি বন্ধ করল। যদি আপনি আজ অবস্থিত থাকতেন, সে অন্তরে বলল, তাহলে কি আপনিও আমাকে পেছনের প্রবেশপথ দিয়ে প্রেরণ করতেন? তার চোখ নম হয়ে উঠল। তখনই কেউ কাছে এসে বলল, তুই ঠিক আছিস? অর্জুন মাথা তুলল। সামনে দাঁড়িয়েছিল রোহন। সরল পোশাক, স্বচ্ছ মুখ এবং চোখে প্রকৃত উদ্বেগ। আমি সকালে পর্যবেক্ষণ করেছিলাম, রোহন বলল। যা ঘটেছে তা সঠিক নয়। অর্জুন কিছু বলল না। রোহন তার কাছে উপবিষ্ট হল। ব্যক্তিরা এখানে অর্থ দিয়ে মিত্রতা করে। অর্জুন হালকা হাসল। সন্ধ্যার বাতাস তাদের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সময় একাডেমির অন্য প্রান্তে প্রিয়া তার গাড়িতে উপবিষ্ট ছিল। চালক গাড়ি চালু করেছে, কিন্তু প্রিয়ার মনোযোগ পথে নেই। তার অন্তরে বারবার অর্জুনের মুখ উদয় হচ্ছে, তার নীরবতা, তার চোখ এবং সেই বাক্য, বললে সকল কিছু পরিবর্তিত হয় না। প্রিয়া জানালা দিয়ে বাইরে চাইল। সে অকস্মাৎ তার শৈশবের একটি দৃশ্য স্মরণ করল। একটি বৃহৎ বাসস্থান, নীরব কক্ষ এবং সে নিজে, যে কারোর অপেক্ষায়। সে মাথা ঝাঁকাল। মূর্খতা, সে নিজেকে বলল। সে কেবল একটি বৃত্তির যুবক, কিন্তু অন্তর সেই কথায় সম্মতি দিচ্ছে না। ওদিকে অর্জুন তার সাইকেলের কাছে দাঁড়িয়েছিল। সে চেন সোজা করল, প্যাডেলে পা স্থাপন করল। তখনই সেই কালো গাড়ি তার কাছে এসে থামল। দরজা খুলল। সেই ব্যক্তি নামল। এটাও যে সকালে তার সামনে হাত জোড় করে দাঁড়িয়েছে। এবার সে নরম করে বলল, স্যার, ক্ষমা করুন, কিন্তু কিছু কথা এখন আর স্থগিত করা যাবে না। অর্জুন চারপাশে চাইল। ক্যাম্পাস প্রায় শূন্য ছিল। সে মাথা দোলাল। বলুন, সে বলল। ব্যক্তিটি গভীর নিঃশ্বাস ফেলল। আপনার বিষয়ে লোকজনের খুব শীঘ্র জানা হবে। অর্জুনের চোখে এক্ষণের জন্য উদ্বেগ উদয় হল, এবং যখন তা ঘটবে, ব্যক্তিটি বলল, তাহলে এই একাডেমি আপনাকে সেই দৃষ্টিতে দেখবে যে দৃষ্টিতে আজ আপনাকে দেখা হয়নি। অর্জুন সাইকেলের হ্যান্ডেল দৃঢ় করে ধরল। আমি এখনও উপযুক্ত নই, সে বলল। কিছু সত্য সময় দাবি করে। ব্যক্তিটি নীরব হয়ে গেল। তারপর মাথা অবনত করে বলল, যেমন আপনি নির্দেশ দেবেন স্যার। সে প্রত্যাবর্তন করল। অর্জুন সেখানেই দাঁড়িয়ে রইল। বাতাসে কিছু পরিবর্তিত হয়েছে। সে সাইকেল চালাতে শুরু করল। পথে তার অন্তরে কেবল একটি প্রশ্ন ঘুরছে,
সত্য প্রকাশিত হলে ব্যক্তি মহান হয় না একাকী? এবং দূরে প্রিয়ার জীবনে একটি প্রশ্ন উদ্ভূত হয়েছে, কি প্রত্যেক সাইকেল চালক দুর্বল? কাহিনী এখন কেবল অবমাননার নয়, এখন এটি পরিচয়, আত্মাভিমান এবং সত্যের সংঘর্ষ হয়ে উঠতে যাচ্ছে। রাত্রির সময় ছিল। বিশালপুরের পথগুলো দিনের জটলা থেকে শূন্য হয়ে গিয়েছে। হলুদ রাস্তার আলোর নিচে নীরবতা বিস্তৃত, এমন নীরবতা যাতে প্রত্যেক পদক্ষেপের শব্দ নিজেকে প্রশ্ন করতে শুরু করে। অর্জুন তার সাইকেল চালিয়ে নরম করে বাসস্থানের দিকে এগোচ্ছে। বাতাস শীতল ছিল, কিন্তু তার অন্তরে কিছু ভারী ছিল, যা শীতলতা থেকে নয়, স্মৃতি থেকে নির্মিত। প্রত্যেক প্যাডেলের সাথে তার অন্তরে সেই অতীত বছরগুলোর ছবি উদয় হচ্ছে। সে জানত আজকের দিন কেবল একাডেমির প্রথম দিন নয়, আজকের দিন তার পরীক্ষাও ছিল। বাসস্থানে পৌঁছে অর্জুন সাইকেল দেয়ালে স্থাপন করল। সে বাসস্থান ছোট ছিল, কিন্তু নির্মল। একটি কক্ষের ভবন, যেখানে অধিকাংশ বস্তু জীর্ণ ছিল, কিন্তু বিস্তৃত নয়। কক্ষে প্রবেশ করতেই তার দৃষ্টি দেয়ালে ঝুলন্ত একটি ছবিতে পড়ল। সেই ছবিতে একটি ব্যক্তি ছিল, সরল পোশাক, মুখে অবসাদ, কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা। অর্জুনের কণ্ঠ খুব নরম ছিল। বাবা। সে চেয়ারে উপবিষ্ট হল। চেয়ারটা হালকা চরমর করে উঠল, যেন সেটাও তার অবসাদ বোঝে। সে ব্যাগ খুলল, খাতা বের করল, সেই জীর্ণ খাতা, যাতে তার পিতার লিখন আজও সজীব ছিল। একটি পৃষ্ঠা খুলল। যদি কখনো তোমার অন্তরে মনে হয় যে পৃথিবী তোমাকে ক্ষুদ্র মনে করছে, তাহলে স্মরণ রেখো, তোমার নীরবতা তোমার সর্বাধিক বল হতে পারে। অর্জুনের চোখ ভরে উঠল। সে সেই দিন স্মরণ করল যখন তার পিতা এই লাইন লিখেছিলেন। সেই দিনও কিছু এমনই ছিল। বৃষ্টি হচ্ছিল, বাসস্থানের বাইরে কাদা ছিল, এবং অন্তরে নীরবতা। তার পিতা, যিনি সরল দিনগুলোতে খুব কম কথা বলতেন, সেই দিন বিলম্ব পর্যন্ত লিখায় মগ্ন ছিলেন। বাবা, অর্জুন প্রশ্ন করেছিল, আপনি এতটা মামা লিখে চলেন কেন? পিতা মাথা তুললেন, হাসলেন না, কেবল বললেন, কারণ ছেলে, প্রত্যেক সত্য উচ্চস্বরে বলা যায় না। কিছু সত্যগুলো সময় এলে নিজে প্রকাশ করে। অর্জুন সেই সময় বোঝেনি। আজ প্রত্যেক শব্দ তার অন্তরে প্রবেশ করছে। খুব বিলম্ব পর্যন্ত সেই ছবিটা পর্যবেক্ষণ করতে থাকল। তারপর নরম করে বলল, আপনি সঠিক ছিলেন বাবা। কিন্তু নীরব থাকা কখনো কখনো খুব ভারাক্রান্ত হয়ে ওঠে। সে জানালা খুলল। বাইরে অন্ধকার ছিল, এবং দূরবর্তী কোথাও কুকুরের ঘেউ ঘেউ শব্দ। অর্জুন চোখ বন্ধ করল। সেই সময় শহরের অন্য অংশে প্রিয়া শর্মা তার কক্ষে একাকী উপবিষ্ট ছিল। তার কক্ষ বৃহৎ ছিল, দামি আসবাব, সজ্জা, প্রত্যেক বস্তু নিখুঁত। কিন্তু সেই নিখুঁততায় একটি বস্তুর অভাব ছিল, শান্তি। সে তার বিছানায় উপবিষ্ট মোবাইলের পর্দা দেখছিল, কিন্তু পর্দায় কিছু এমন নেই যা তার মনোযোগ আটকে রাখতে পারে। তার অন্তর বারবার একই স্থানে প্রত্যাবর্তন করছে, অর্জুন, তার নীরবতা, তার চোখ, এবং সেই প্রশ্ন যা সে না জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করেছে। প্রিয়া নিজেকে বলল, এতটা কেন চিন্তা করছি? সে কেবল একটি যুবক, একটি বৃত্তির। কিন্তু অন্তর মেনে নিতে প্রস্তুত নয়। সে উঠল, জানালার কাছে গেল। বাইরে শহরের আলো বিস্তৃত, এবং সেই আলোর মধ্যে উনি অকস্মাৎ তার শৈশব স্মরণ হল। সেও কখনো এমনই জানালার কাছে দাঁড়িয়ে থাকত। ছোট্ট প্রিয়া, বৃহৎ বাসস্থানে একাকী। তার পিতা প্রায়শই বাইরে থাকতেন, সভা, চুক্তি, নাম এবং খ্যাতি। এবং মাতা, সে হাবিবি সর্বদা কোনো না কোনো সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত। প্রিয়াকে সকল কিছু প্রাপ্ত হয়েছে, খেলনা, পোশাক, গাড়ি, কিন্তু কেউ কখনো তাকে প্রশ্ন করেনি, তুমি সুস্থ আছো? সে জানালার পর্দা নরম করে নামাল। তার চোখ সামান্য নম ছিল। কি আমিও? সে নিজেকে প্রশ্ন করল, কাউকে সেই রকম অনুভব করাই যেমন আমি নিজে অনুভব করেছিলাম? সেই প্রশ্নের উত্তর তার কাছে নেই। পরের সকালে একাডেমির পরিবেশ গতকাল থেকে সামান্য ভিন্ন ছিল। কিছু কথা নরম করে ছড়াতে শুরু করেছে। ক্যান্টিনে, গলিপথে, গ্রন্থাগারের বাইরে। তুই পর্যবেক্ষণ করেছিলি? ও ব্যক্তিটি তাকে স্যার বলছিল। সাইকেল চালক যুবক, কিছু তো রয়েছে। অর্জুন এসব অনুভব করছিল। লোকজন তাকে এখন পূর্বের মতো দেখছে না। কয়েকজনের দৃষ্টিতে জিজ্ঞাসা ছিল, কয়েকজনের দৃষ্টিতে দ্বিধা, এবং কয়েকজনের দৃষ্টিতে। অর্জুন তার মাথা আরও অবনত করল। অনুমতি চাওয়া। শ্রেণী সমাপ্তির পর সে গ্রন্থাগারের দিকে যাচ্ছে। অকস্মাৎ, অর্জুন! সে ঘুরে চাইল। প্রিয়া সামনে দাঁড়িয়েছিল। এবার তার কণ্ঠে সেই ধারালতা নেই। কি আমি তোমার সাথে কথা বলতে পারি? সে প্রশ্ন করল। অর্জুন কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করতে থাকল, তারপর মাথা দোলাল। দুজনে গ্রন্থাগারের বাইরে উদ্যানের দিকে চলে গেল। সেখানে নিস্তব্ধতা ছিল। প্রিয়া নরম করে বলল, গতকাল যা ঘটেছে তা সম্ভবত সঠিক নয়।
এটা কোনো ক্ষমা প্রার্থনা নয়, কিন্তু এটা একটি আরম্ভ অবশ্যই ছিল। অর্জুন তার দিকে চাইল। সম্ভবত, সে বলল, প্রত্যেক ব্যক্তি কখনো না কখনো অস্থানীয় স্থানে দাঁড়ায়। তিরিত তার চোখে চাইল। প্রথমবার সে সেখানে দুর্বলতা প্রকাশ করেনি, সে সেখানে গভীরতা দেখল। দূরবর্তী থেকে একটি ব্যক্তি এসব পর্যবেক্ষণ করছিল, সেই ব্যক্তি যে পূর্বে অর্জুনের সামনে অবনত ছিল। সে ফোন বের করল, নরম করে বলল, স্যার, এখন বিলম্ব করা উচিত নয়। ফোনের ওপারে একটি শব্দ এলো, না, এখন না। ব্যক্তিটি জানালা থেকে সময় 0.6 সেকেন্ড অর্জুনকে দেখল এবং বুড়বুড় করে বলল, কিন্তু সত্য অধিক বিলম্ব করে গোপন থাকে না। অর্জুন, অদি এবং প্রিয়া উদ্যানে দাঁড়িয়েছিল, দুটি ভিন্ন জগতের ব্যক্তি, কিন্তু প্রথমবার একই প্রশ্নের সাথে, কি আমরা প্রকৃতপক্ষে একে অপরকে জানি? এবং কোথাও না কোথাও কাহিনী এখন অবমাননা থেকে এগিয়ে পরিচয়ের দিকে ঘুরেছে। একাডেমির উদ্যানে হালকা বাতাস প্রবাহিত হচ্ছে, গাছের পাতাগুলো একে অপরের সাথে সংঘর্ষে এমন শব্দ করছে যেন কিছু প্রকাশ করতে চায়, কিন্তু আশঙ্কায় থেমে যায়। অর্জুন এবং প্রিয়া কিছু দূরত্বে দাঁড়িয়েছিল, দুজনেই নীরব। এই নীরবতা অস্বস্তিকর নয়, কিন্তু স্বাচ্ছন্দ্যপূর্ণও নয়। এটা সেই নীরবতা ছিল যাতে অনেক অসম্পূর্ণ প্রশ্ন একে অপরের সাথে সংঘর্ষ করে থাকে। প্রিয়া প্রথমবার দৃষ্টি অবনত করল। এটা তার জন্যে সহজ নয়। তার সম্পূর্ণ জীবন লোকজনকে ঊর্ধ্ব থেকে দেখায় কেটেছে। আজ প্রথমবার সে অনুভব করল কেউ তার সামনে না হবনত হয়ে দাঁড়িয়ে আছে। তুমি, সে কথা শুরু করল, তারপর থামল। অর্জুন তার দিকে চাইল, তার চোখে কোনো তড়া নেই। বলুন, সে বলল, আমি শ্রবণ করছি। প্রিয়া গভীর নিঃশ্বাস ফেলল। লোকজন তোমার বিষয়ে আলোচনা করছে, সে বলল। গতকাল যে ব্যক্তি তোমার সামনে অবনত ছিল, সে কে? অর্জুনের আঙুলগুলো হালকা কম্পিত হল, কিন্তু তার মুখ নিস্তরঙ্গ ছিল। কখনো কখনো সে নরম করে বলল, কিছু প্রশ্নের উত্তর অবিলম্বে দেওয়া যায় না। প্রিয়া তার দিকে চাইল। তাহলে এটা সত্য? সে প্রশ্ন করল। তুমি কেবল সাইকেল চালক ন? অর্জুন হালকা হাসল। যদি আমি বলি যে ব্যক্তির পরিচয় তার জুতো থেকে হয় না, তাহলে কি তুমি বিশ্বাস করবে? প্রিয়া নীরব হয়ে গেল। তার কাছে উত্তর নেই। সেই সময় একাডেমির কর্মীকক্ষে অদ্ভুত উত্তেজনা ছিল। পরিচালকের কক্ষের বাইরে দুজন দাঁড়িয়েছিল। এক আয়ন উঠতে গেল, সেই মধ্যবয়স্ক ব্যক্তি যাকে অর্জুন এখানে না বলেছে। দ্বিতীয়, একাডেমির এক জ্যেষ্ঠ ট্রাস্টি। আপনি বোঝেন না? ব্যক্তিটি নরম কিন্তু দৃঢ় স্বরে বলল। যদি কথা বাইরে প্রসারিত হয়, তাহলে কেবল একটি ছাত্র নয়, সম্পূর্ণ ব্যবস্থা কম্পিত হবে। ট্রাস্টি চশমা খুলে বলল, কিন্তু কতক্ষণ সত্যকে দমন করে রাখা যায়? ইতিহাস পরিবর্তিত হয় না। ব্যক্তিটি জানালা থেকে বাইরে চাইল। সেখানে নিচে অর্জুন দাঁড়িয়েছিল। এখন না, সে বলল, তাকে নিজে উপযুক্ত হতে দিন। ওদিকে প্রিয়া তার কক্ষে উপবিষ্ট ছিল। একাডেমি থেকে প্রত্যাবর্তন করে সে সরাসরি তার কক্ষে চলে গিয়েছে। আজ প্রথমবার সে তার পোশাক না পরিবর্তন করে ব্যাগ মাটিতে স্থাপন করল। সে আয়নার সামনে দাঁড়িয়েছিল। সে আজ তার মুখ কিছু ভিন্ন লাগছে। সেই চোখ, সেই চুল, সেই নাম, কিন্তু অন্তরে কিছু সরে গিয়েছে। সে সকালের দৃশ্য আবার স্মরণ করল। অর্জুন মাথা অবনত করে পেছনের প্রবেশপথের দিকে যাচ্ছে। সে অকস্মাৎ নিজেকে বলল, যদি কেউ আমাকে এমন বলতো। সে বাক্য সম্পূর্ণ করল না, কারণ উত্তর তার অন্তরেই ছিল। সে ফোন তুলল, কাউকে কল করল। মা, তার কণ্ঠ নরম ছিল। আপনি কখনো চিন্তা করেন যে পটভূমির কারণে আমরা অজান্তে কাউকে কতটা আঘাত করি? ফোনের ওপারে কিছুক্ষণের নীরবতা ছিল, তারপর মাতার কণ্ঠ এলো। তুমি আজ খুব বিলম্ব থেকে পরিণত লাগছ, প্রিয়া। প্রিয়ার চোখ ভরে উঠল। পরের দিন একাডেমিতে একটি নতুন গুজব বিস্তৃত হয়েছে। সেই যুবক, যাকে সকলে বৃত্তির মনে করত, সে কোনো বাক্য সম্পূর্ণ করতে পারছে না। অর্জুন এসব অনুভব করছিল। লোকজন এখন তাকে দৃষ্টি চুরি করতে শুরু করেছে। যারা গতকাল হাসত, আজ নরম করে বলছে। যারা গতকাল অদৃশ্য করত, আজ হাসছে। অর্জুনকে এই পরিবর্তন অদ্ভুত লাগছে। সেই পরিবর্তন পছন্দ করেনি। সত্য প্রকাশিত হওয়ার পূর্বেই সে নিজেকে বলল, লোকজন পরিবর্তিত হতে শুরু করে। শ্রেণীর পর রোহন অর্জুনের কাছে এলো। ভাই, সে বলল, তুই কিছু তো গোপন করছিস। অর্জুন তার দিকে চাইল। যদি আমি বলি যে আমি কেবল ব্যক্তি থাকতে চাই? তাহলে রোহন কিছুক্ষণ নীরব ছিল, তারপর বলল, তাহলে সম্ভবত এটাই সর্বাধিক কঠিন কাজ। সন্ধ্যায় অর্জুন একাডেমির জীর্ণ অডিটোরিয়ামের কাছে একাকী উপবিষ্ট ছিল। এই স্থান প্রায়শই শূন্য থাকত। এখানে নীরবতা ছিল, কিন্তু নিরাপদ সেই ব্যক্তি আবার তার সামনে এলো। স্যার, সে বলল, এখন বিষয় হাত থেকে সরে যেতে পারে। অর্জুন তার দিকে চাইল। যদি লোকজন আমাকে আমার নামে জানতে শুরু করে?
সে বলল, তাহলে কি তারা আমার নীরবতাকে সেই রকম সম্মান দেবে? ব্যক্তিটার কাছে কোনো উত্তর নেই। আমি এই জীবন কোনো পরীক্ষার জন্য বেছে নিইনি, অর্জুন বলল। আমি কেবল জানতে চেয়েছিলাম যে পরিচয়হীন ব্যক্তি কতটা ব্যক্তি থাকতে পারে। তার কণ্ঠ সামান্য ভারাক্রান্ত হয়ে উঠল। কিন্তু সম্ভবত এখন এই পরীক্ষা আমার নয়, তাদের হতে যাচ্ছে। দূরবর্তী একাডেমির সিঁড়িতে প্রিয়া দাঁড়িয়েছিল। সে এসব পর্যবেক্ষণ করছিল। অর্জুনের পৃষ্ঠভাগ, তার একাকিত্ব এবং তার চারপাশে ঘুরতে থাকা সত্য, তার অন্তরে একটি আশঙ্কা উদয় হল। যদি সত্য প্রকাশিত হয় তাহলে কি সে আবারও সেই দৃষ্টিতে দেখতে পারব? সে তার বক্ষে হাত স্থাপন করল। অন্তর দ্রুত স্পন্দিত হচ্ছে। রাত্রিতে অর্জুন তার খাতা খুলল। একটি নতুন পৃষ্ঠা। তাতে সে লিখল, সত্য একদিন সকলের সামনে প্রকাশিত হয়, কিন্তু তার পূর্বে সে ব্যক্তিকে অন্তর থেকে ভেঙে ফেলে। সে কলম বন্ধ করল, জানালা থেকে বাইরে চাইল। আকাশে মেঘ ঘনীভূত হচ্ছে, ঝড় আসতে যাচ্ছে, এবং এবারেই ঝড় কেবল ঋতুর নয়। সকালের আকাশ অস্বাভাবিকভাবে নিস্তব্ধ ছিল। মেঘ ছিল, কিন্তু বর্ষণ করছে না, যেন তারাও কোনো সিদ্ধান্তের অপেক্ষায়। একাডেমি ক্যাম্পাসে সেই দিন একটি অদ্ভুত অস্থিরতা বিস্তৃত। লোকজন কথা বলছিল, কিন্তু শব্দ নরম ছিল। দৃষ্টি উঠছে, তারপর অবিলম্বে নামছে। অর্জুন যখন প্রবেশদ্বার থেকে ভিতরে প্রবেশ করল, তাহলে তাকে অবিলম্বে পার্থক্য অনুভব হল। এখন কেউ হাসছে না, এখন কেউ ব্যঙ্গ করছে না। কয়েকজন পথ ছাড়ছে, কয়েকজন হাসছে, এবং এসব অর্জুনকে অস্থির করছে। গতকাল পর্যন্ত আমি সেই ছিলাম, সে অন্তরে বলল। আজ অকস্মাৎ কি পরিবর্তিত হল? সে সাইকেল রাখার স্থানের দিকে এগিয়ে গিয়ে সাইকেল স্থাপন করল। হাত কম্পিত ছিল। এটা সেই হাত ছিল যা গতকাল পর্যন্ত অদৃশ্য ছিল। আজ এই হাত সকলকে দেখা যাচ্ছে। গলিপথে রোহন দ্রুত পায়ে তার কাছে এলো। অর্জুন, সে নরম স্বরে বলল, তুই আজ পরিচালকের কক্ষে যাস না। অর্জুন তার দিকে চাইল। কেন? সে প্রশ্ন করল। রোহন চারপাশে চাইল। সভা চলছে, সে বলল। বৃহৎ ব্যক্তিরা এসেছে। অর্জুন বুঝল, সময় এসে গেছে। ওদিকে পরিচালকের কক্ষে বাতাস ভারাক্রান্ত ছিল। চেয়ারে একাডেমি ট্রাস্টের সদস্যরা উপবিষ্ট ছিল। স্যুট, ফাইল, গম্ভীর মুখ। মধ্যে দাঁড়িয়েছিল সেই মধ্যবয়স্ক ব্যক্তি। তার মুখ আজ পূর্বের চেয়ে অধিক দৃঢ় ছিল। এখন আর না, সে বলল। যদি আজ না বলা হয় তাহলে কাল এই গুজব আমাদের সকলকে ডুবিয়ে দেবে। পরিচালক গভীর নিঃশ্বাস ফেলল। কিসে উপযুক্ত? তারা প্রশ্ন করল। ব্যক্তিটি কিছুক্ষণ চিন্তা করল। না, সে বলল, কিন্তু সত্য উপযুক্ততা দেখে আসে না। সেই সময় প্রিয়া একাডেমির লনে উপবিষ্ট ছিল। তার হাতে গ্রন্থ ছিল, কিন্তু সে পাঠ করছে না। তার চোখের সামনে কেবল অর্জুন, সেই যুবক যাকে সে পেছনের প্রবেশপথের দিকে প্রেরণ করেছে। সেই যুবক যে আজ সম্পূর্ণ একাডেমির নীরবতা হয়ে উঠেছে। যদি সে প্রকৃতপক্ষে, সে অন্তরে বলল, তাহলে আমি কি? তার অন্তর দ্রুত স্পন্দিত হতে লাগল। সে প্রথমবার তার শব্দ স্মরণ হল, এখানে দুর্বল ব্যক্তিরা টিকে না। সে চোখ বন্ধ করল। দুপুরের ঠিক 12টায় একাডেমির অডিটোরিয়ামে সকলকে আহ্বান করা হল। এটা কোনো অনুষ্ঠান নয়, না কোনো পোস্টার, না কোনো সঙ্গীত, কেবল একটি সূচনা। সকল ছাত্র উপস্থিত থাকুন। অডিটোরিয়াম পূর্ণ হয়ে গেল। ফুসফুসাহট, অসম্পূর্ণ কথা, আশঙ্কা। অর্জুন সবচেয়ে পেছনে উপবিষ্ট হল। সে তার হাত হাঁটুতে স্থাপন করল। অন্তর এতটা দ্রুত স্পন্দিত হচ্ছে যে তাকে আশঙ্কা হচ্ছে কোথাও শব্দ বাইরে না বেরোয়। প্রিয়া মধ্যবর্তী সারিতে উপবিষ্ট ছিল। সে বারবার পেছনে ঘুরে দেখছে, এবং প্রত্যেকবার সময় 0.6 সেকেন্ড। তার দৃষ্টি অর্জুনের সাথে সংঘর্ষ করে। মঞ্চে পরিচালক এলেন। তারা মাইক সামলালেন। আজ তারা কথা শুরু করল। আমরা এখানে অধ্যয়নের জন্য নয়, সত্যের জন্য একত্রিত হয়েছি। সময় 0.6 সেকেন্ড। হলে নীরবতা বিস্তৃত হল। কয়েকদিন থেকে একাডেমিতে একটি ছাত্রকে নিয়ে অনেক প্রকারের কথা চলছে। অর্জুন তার নিঃশ্বাস থামাল। আজ পরিচালক বলল, আমরা সেই কথাগুলোকে গুজব না থাকতে দেব। তারা ইঙ্গিত করল, অর্জুন। তার নাম সম্পূর্ণ হলে প্রতিধ্বনিত হল। অর্জুন নরম করে উঠল। প্রত্যেক পদক্ষেপ তাকে ভারাক্রান্ত লাগছে, যেন সে মাটি নয়, নিজের অন্তরে চলছে। সে মঞ্চে পৌঁছল। মাইক তার সামনে ছিল। সে চারপাশে চাইল। শত শত মুখ, কয়েকটা উৎসুক, কয়েকটা ভয়প্রাপ্ত, কয়েকটা লজ্জিত। প্রিয়ার চোখ তার উপর আবদ্ধ ছিল। অর্জুন গভীর নিঃশ্বাস ফেলল। আমি। তার কণ্ঠ থামল। সে আবার প্রচেষ্টা করল। আমি অর্জুন, সে বলল, এবং আমি সেই যা তোমরা সকলে দেখেছ। হলে উত্তেজনা হল। আমি সাইকেলে আসি, সে বলল। আমার পোশাক সরল, এবং হ্যাঁ, আমি বৃত্তিতে অধ্যয়ন করি। কয়েকজন একে অপরকে দেখতে লাগল।
কিন্তু সে কণ্ঠ ভারাক্রান্ত করে বলল, আমি এই জীবন কোনো প্রতারণার জন্য বেছে নিইনি। সে মঞ্চের প্রান্তে দাঁড়ানো সেই ব্যক্তির দিকে চাইল। আমার পিতা, সে বলল, এমন একটি ব্যক্তি ছিলেন যিনি আমাকে এটা শিক্ষা দিয়েছেন যে ব্যক্তির পরিচয় তার নামের পূর্বে নয়, তার আচরণ থেকে হয়। হল সম্পূর্ণ নিস্তব্ধ ছিল। যদি আমি আমার সম্পূর্ণ পরিচয় প্রথম দিন প্রকাশ করতাম, অর্জুন বলল, তাহলে সম্ভবত তোমরা সকলে আমাকে কখনো পেছনের প্রবেশপথ দিয়ে প্রেরণ করতে না। এই বাক্য কোনো হাতুড়ির মতো আঘাত করল। প্রিয়ার মাথা অবনত হল। কিন্তু তাহলে, অর্জুন বলল, আমি এটা জানতে পারতাম না ব্যক্তি কখন এবং কিভাবে পরিবর্তিত হয়। পরিচালক সামনে এলেন। বাহ ছাত্র, তারা বলল। অর্জুন, বিশাল হলে নিঃশ্বাস থামল। বিশাল ইন্ডাস্ট্রিজ, তারা বলল, দেশের সর্বাধিক বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। ফুসফুসাহট উদয় হল। প্রিয়াকে মনে হল মাটি সরে গেল। অর্জুন মাইক আবার ধরল। কিন্তু আজ সে বলল, আমি তোমাদের কাছে এটা প্রশ্ন করি না যে এখন তোমরা আমাকে কিভাবে দেখবে। তার চোখ সব প্রিয়ার উপর ছিল। আমি এটা জানতে চাই, সে বলল, যে যদি আমি সেই সাইকেল চালক থাকি তাহলে কি আমি এখনও ব্যক্তি? কোনো উত্তর এলো না। সভা সমাপ্ত হল। লোকজন বাইরে বেরোতে লাগল। কয়েকটা দৃষ্টি অবনত ছিল, কয়েকটা মুখ লাল। প্রিয়া সেখানেই উপবিষ্ট রইল। অর্জুন মঞ্চ থেকে নেমে বাইরে যেতে লাগল। তখনই অর্জুন সে ঘুরে চাইল। প্রিয়া দাঁড়িয়েছিল, তার চোখ নমও ছিল। আমাকে ক্ষমা করো, সে বলল, আমি তোমাকে ব্যক্তি মনে করিনি। অর্জুন তাকে দেখল, খুব বিলম্ব পর্যন্ত। তারপর বলল, ক্ষমা তাহলে অর্থ রাখে যখন সে পরিবর্তন করে। প্রিয়া কান্নায় ভেঙে পড়ল, এবং সেই কান্নায় প্রথমবার আত্মাভিমান নেই, কেবল ব্যক্তি ছিল। অর্জুন বাইরে বেরিয়ে এলো। আকাশে প্রথম ফোঁটা পড়ল। বৃষ্টি শুরু হয়েছে। সে সাইকেলের কাছে দাঁড়িয়েছিল। আজও সেই সাইকেল, কিন্তু পৃথিবী এখন সেই রকম নয়, এবং কাহিনী এখনও সমাপ্ত হয়নি। বৃষ্টি এখন দ্রুত হয়েছে। একাডেমির বাইরে দাঁড়ানো সাইকেলে জলের ফোঁটা অবিরত পড়ছে। প্রত্যেক ফোঁটা যেন অর্জুনের অন্তরে জমা সেই অতীত দিনগুলোর স্তরগুলো ধুয়ে দিচ্ছে। অডিটোরিয়াম শূন্য হয়েছে। যেখানে কয়েক ঘন্টা পূর্বে শত শত চোখ তার দিকে উঠেছিল, এখন সেখানে কেবল চেয়ারের সারি ছিল, এবং বাতাসে ভাসমান একটি ভারাক্রান্ত নীরবতা। অর্জুন সাইকেলের কাছে দাঁড়িয়েছিল। তার হাত হ্যান্ডেলে ছিল, কিন্তু সে চালাচ্ছে না। তার অন্তর কোথাও অন্যত্র ছিল। সে যা বলেছে, যা শুনেছে, যা দেখেছে, সত্য প্রকাশিত হওয়ার পর পৃথিবী পরিবর্তিত হয়েছে, কিন্তু সর্বাধিক সে নিজে পরিবর্তিত হয়েছে। এখন সে সেই যুবক নয় যে পেছনের প্রবেশপথের দিকে মাথা অবনত করে চলে গিয়েছে, এবং না সে কোনো বিজয়ের উৎসবকারী ধনী উত্তরাধিকারী হতে চায়। প্রিয়া নরম করে তার কাছে এলো। বৃষ্টিতে তার চুল ভিজে গিয়েছে, মেকআপ বয়ে গিয়েছে, এবং প্রথমবার সে এমন লাগছে না যেমন পৃথিবী তাকে দেখতে অভ্যস্ত ছিল। সে কেবল একটি ব্যক্তি লাগছে। তুমি যাচ্ছ? সে নরম স্বরে প্রশ্ন করল। অর্জুন তার দিকে চাইল। সম্ভবত, সে বলল, কিন্তু পলায়ন করে নয়। প্রিয়া কিছুক্ষণ নীরব ছিল। তারপর বলল, আমি জানি না যে আমি ক্ষমার উপযুক্ত কিনা। তার কণ্ঠ ভরা ছিল। কিন্তু আমি এটা জানি, সে বলল, যে যদি তুমি আজ প্রত্যাবর্তন করলে তাহলে আমি সম্পূর্ণ জীবন আমার শব্দ থেকে আশঙ্কায় থাকব। অর্জুন গভীর নিঃশ্বাস ফেলল। প্রিয়া, সে বলল, আমি সেখানে এসেছি তোমাকে অপরাধী প্রমাণিত করার জন্য। এসব করিনি। সে থামল। আমি কেবল এটা জানতে চেয়েছিলাম যে যখন ব্যক্তি নাম এবং পরিচয়হীন দাঁড়ায় তাহলে পৃথিবী তার সাথে কি করে। প্রিয়ার চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগল, এবং আমি সেই পৃথিবীর সর্বাধিক দৃঢ় মুখ ছিলাম। সে বলল। অর্জুন মাথা দোলাল। তুমি একাকী ছিলে না। সে বলল, কেবল তুমি প্রথম যে এটা স্বীকার করেছ। সেই রাত্রিতে অর্জুন তার বাসস্থানে প্রত্যাবর্তন করল। সেই ছোট্ট কক্ষ, সেই দেয়াল, সেই ছবি। সে তার পিতার ছবির সামনে উপবিষ্ট হয়ে বিলম্ব পর্যন্ত কিছু বলল না। তারপর নরম করে বলল, বাবা, আজ সত্য প্রকাশিত হয়েছে। কক্ষে নীরবতা ছিল, কিন্তু আমি জানি না এই সত্য আমাকে হালকা করেছে না আরও ভারাক্রান্ত। সে চোখ বন্ধ করল। আপনি সর্বদা বলতেন ব্যক্তিকে নিজের সামনে সত্যবাদী হতে হয়। তার কণ্ঠ সামান্য ভেঙে গেল। আজ আমি নিজের সামনে দাঁড়িয়ে আছি। পরের কয়েকদিন একাডেমিতে অদ্ভুত ছিল। লোকজন এখনও অর্জুনকে দেখত, কিন্তু তাদের দৃষ্টি পরিবর্তিত হয়েছে। কয়েকটায় লজ্জা ছিল, কয়েকটায় আশঙ্কা, কয়েকটায় আশা। এখন কেউ পেছনের প্রবেশপথ বলত না। কিন্তু অর্জুন জানত সম্মান আদেশ নয়, আসে। সে সময় দাবি করে। এক সপ্তাহ পর একাডেমির তরফ থেকে একটি আধিকারিক পত্র এলো। সে ছাত্র উপদেশক বোর্ডের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কারণ স্পষ্ট ছিল, তার পরিচয়। অর্জুন পত্র পাঠ করল, তারপর তাকে ভাঁজ করে টেবিলে স্থাপন করল।
সে প্রত্যাখ্যান করল। সেই সন্ধ্যায় প্রিয়া তার সাথে সাক্ষাৎ করতে এলো। তুমি প্রত্যাখ্যান কেন করলে? সে প্রশ্ন করল। অর্জুন হেসে বলল, কারণ যদি আমি কেবল নামের কারণে ঊর্ধ্বে উপবিষ্ট হই তাহলে এই কাহিনী আবার অসত্য হয়ে উঠবে। প্রিয়া নীরব হয়ে গেল। তাহলে এখন? সে প্রশ্ন করল। অর্জুন জানালা থেকে বাইরে চাইল। এখন আমি সেখানেই অবস্থান করব, সে বলল। যে আমি আরম্ভে ছিলাম। সাইকেল চালক প্রিয়া হালকা হাসির সাথে প্রশ্ন করল। ব্যক্তি অর্জুন উত্তর দিল। সময় অতিবাহিত হয়। একাডেমির সেমিস্টার সমাপ্ত হল। অর্জুন অধ্যয়ন সম্পূর্ণ করল। ডিগ্রির দিন যখন সকলে মঞ্চে দামি ঘড়ি পরে ছবি তুলছে, অর্জুন তার সাইকেলের কাছে দাঁড়িয়েছিল। প্রিয়া তার কাছে এলো। আমি অনেক কিছু শিক্ষা নিয়েছি, সে বলল। কিন্তু সর্বাধিক নিজেকে আশঙ্কা করা। অর্জুন বলল, আশঙ্কা খারাপ হয় না, যদি সে তোমাকে উন্নত করে। কয়েক মাস পর শহরে একটি সংবাদ বিস্তৃত হয়েছে। বিশাল ইন্ডাস্ট্রিজ একটি নতুন উদ্যোগ আরম্ভ করেছে, পরিচয়হীন পরিচয়, যেখানে ছাত্ররা উপনামহীন, পটভূমিহীন, কেবল তার চিন্তার ভিত্তিতে সুযোগ লাভ করবে। এই উদ্যোগের পিছনে অর্জুন ছিল, কিন্তু কোথাও তার নাম লিখিত নয়। এক সন্ধ্যায় অর্জুন এবং প্রিয়া সেই একাডেমির উদ্যানে একটি আসনে উপবিষ্ট ছিল। বাতাস নিস্তব্ধ ছিল। প্রিয়া বলল, যদি আমি তোমার সাথে আজ প্রথমবার সাক্ষাৎ করতাম তাহলে সম্ভবত আমি সেই ভুল করতাম না। অর্জুন বলল, এবং না যদি আমি আজ প্রথমবার আসতাম তাহলে সম্ভবত আমিও নীরব থাকতাম না। দুজনেই হাসল। এই হাসি প্রেমের নয়, এটা বোঝাপড়ার হাসি ছিল। অর্জুন উঠল, তার সাইকেলের দিকে এগোল। প্রিয়া প্রশ্ন করল, এখন কোথায়? অর্জুন বলল, যেখানে ব্যক্তি এখনও জুতো থেকে মূল্যায়িত হয়। এবং কেন? প্রিয়া প্রশ্ন করল। অর্জুন পিছনে ঘুরে বলল, কারণ কাহিনী তাহলে পরিবর্তিত হয় যখন কেউ সেখানে দাঁড়ায় যেখানে সর্বাধিক নীরবতা থাকে। সে সাইকেল চালাতে শুরু করল। সময় 0.6 সেকেন্ড। পথ ভিজে ছিল, বাতাস শীতল ছিল, কিন্তু অর্জুনের অন্তরে এখন কোনো ভার নেই, কারণ সে বিজয় বেছে নেয়নি, সে ব্যক্তি হওয়া বেছে নিয়েছে। সঙ্গীরা, এই কাহিনীটা কেমন অনুভূত হল? ভিডিওতে মন্তব্য করে অবশ্যই জানাবে। ধন্যবাদ।